ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাজেট 2024। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনা চলছিল এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, তাতে অর্থনৈতিক এবং রাজনৈতিক অনেকগুলো সমস্যার মোকাবিলা করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে, এবং সেক্ষেত্রে তার হাতে কি কি হাতিয়ার আছে বা তার সামনে কি কি পথ খোলা রয়েছে সেই নিয়েই চলছিল আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ মৌসুমী দত্ত। আমি যেটা আপনার কাছে জানতে চাইছিলাম, একদিকে যেমন পরিকাঠামো খাতে যদি ব্যয় করে কেন্দ্রীয় সরকার, তাহলে সেক্ষেত্রে খানিকটা সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছলে অর্থনীতির চাকাটা ঘোরার একটা সম্ভাবনা তৈরি হয়। এটা আমরা খুব সাধারণ বুদ্ধিতে জানি, আপনারা এই বিষয়ে চর্চা করেন, আপনারা ভালো বুঝতে পারবেন। আমার বক্তব্য যে এই পথে কি এগোনোর এই মুহূর্তে আদৌ কোনো ক্ষেত্র আছে কেন্দ্রীয় সরকারের? কেন্দ্রীয় সরকার তো ইকোনমিক সার্ভেতে আশ্বাস দিচ্ছেন পরিকাঠামো উন্নয়নে তাদের ইনভেস্টমেন্ট কিছুটা বাড়বে, কিন্তু পাশাপাশি বস্ত্রশিল্প, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পর ওপর গুরুত্ব হারিয়ে গেলে চলবে না, যেটা আমাদের এর আগেই বিজ্ঞাপনের আগেই আলোচনা হচ্ছিল। বসুন্ধরা যে জিনিসটা পয়েন্ট আউট করছিলেন যে আমাদের দেশি প্রোডাক্ট যেখানে আমরা উন্নত বা যে জিনিসগুলো আমরা ভালো পারি সেইগুলোরও প্যারালালি ব্যবস্থা করা উচিত, যেগুলো আমরা বিশ্বের বাজারে পৌঁছে দিতে পারি। কাজেই বস্ত্র, ক্ষুদ্র মাঝারি শিল্প এদের আর্থিক উৎসাহ দেওয়া বিশেষভাবে জরুরি। বেশ, আরেকটি বিষয়, এই যে ধরুন একটা বারংবার অভিযোগ উঠছে যে আর্থিক বৈষম্যের মোকাবিলা করতে হবে। এই আর্থিক বৈষম্যের মোকাবিলা করতে হলে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা, কর্পোরেট যারা রয়েছেন তাদের উপর একটা ট্যাক্স কিছু চাপানো কথা বলা হয়েছিল, বারংবার বলা হয়েছিল। সেক্ষেত্রে তারপরেও যে খুব বেশি বিনিয়োগ তারা করেছেন এমনটা নয়। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এখন কোন পথে হাঁটলে সেই ভারসাম্য বজায় রাখতে পারবেন? কারণ যদি সমস্ত ট্যাক্স তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, তারাও যে খুব উৎসাহ পাবেন বিনিয়োগ করতে এমনটা নয়, আবার তাদের কাছে সুবিধা দিয়েও দেখা গেছে তারা খুব একটা কিছু বিনিয়োগ করেন না। তাহলে সেক্ষেত্রে কোন পথে হাঁটবে? বিনিয়োগের রাস্তা প্রাইভেট সেক্টরের কাছ থেকে যেটা ভীষণভাবে আশা করা হয়েছিল এবং বিগত বছরগুলোতে যে পথে এই সরকার হেঁটেছেন, এতে খুব যে উন্নতি হয়েছে সেটা কিন্তু দেখা যায়নি। ফলে ওই রাস্তা কিন্তু মোটামুটি বন্ধ। তার ফলে যদি আমরা ফার্মাসিউটিক্যালস, যেটাতে আমরা অনেকটা উন্নতি করতে পারি, যেটা কথা আসছে যে ইনভয়েস ফ্যাক্টরিং সার্ভিস, ওই ফার্মাসিউটিক্যালসটা আমাদের ইন্ডিয়ায় কিন্তু এখন যথেষ্ট উন্নত পজিশনে রয়েছে। সেই ফার্মাসিউটিক্যালসটাকে সারা বিশ্বের বাজারে তুলে ধরার জন্য আমাদের সমস্যা হচ্ছে আমাদের সাফিসিয়েন্ট মূলধন নেই, বা আমরা টাকাটা, জিনিসটা বেচে সঙ্গে সঙ্গে টাকাটা পাচ্ছি না। এবার একটা কথা হচ্ছে, যদি একটা মধ্যবর্তী থার্ড পার্টি পেমেন্টের ব্যবস্থা করা যায়, যারা এই ফার্মাসিউটিক্যালসটা কিনবেন। আপনি যে কথা বলছেন সেক্ষেত্রে ওষুধের দাম এই মুহূর্তে মানে আকাশ ছুঁয়েছে বলতে গেলে। প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তর ওষুধের দাম 10 থেকে 15 টাকা করে বাড়ছে। জীবনদায়ী ওষুধের দাম আরো বেড়েছে। ইতিমধ্যেই দর্শকদের আমি জানিয়ে রাখি, ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আরো একজন বিশিষ্ট অতিথি, রাজ্য বিজেপি নেতা, বিজেপি মুখপাত্র সজল ঘোষ। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। সজলদা, যেটা আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে গতকাল আমরা যে ইকোনমিক সার্ভে দেখলাম, সেই ইকোনমিক সার্ভেতে খুব স্পষ্টভাবেই স্বীকার করে নেওয়া হয়েছে যে শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষায় এখনও কিছু ঘাটতি রয়েছে, সেটার দিকে নজর দিতে হবে। বেকারত্ব প্রায় FY 23-তে মানে 23-এ প্রায় বিপুল 9.2%, সেদিকে নজর দিতে হবে। আপনারা কি এক্সপেক্ট করেন গভর্নমেন্ট কোন ভাবে এই কর্মসংস্থান এবং মূল্যবৃদ্ধিকে কিভাবে হ্রাস টানতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি অর্থনীতির লোক নয়, যদিও এখানে আজকে ব্যাপারটাই অর্থনীতির সঙ্গে যুক্ত, কিন্তু আমি একজন সামাজিক মানুষ হিসেবে আমার যেটা বিশ্বাস যে আপনারা যেভাবে বলছেন যে ভারতবর্ষের মতন দেশে আজকে 9% যদি বেকার হয়, সেই বেকারটাকে কি আপনি শূন্যতে এক্ষুনি পৌঁছে দিতে পারবেন? স্লোলি বাট স্টেডলি গভর্নমেন্ট কিন্তু সেই কাজগুলো করছেন। দেখুন, কর্মসংস্থান মানেই সরকারি চাকরি, এই কনসেপ্টটা কিন্তু আজকে আর রাখলে চলবে না। আজকে আপনারা একটা জিনিস বলুন যে সার্ভিস সেক্টর মানে ধরুন আমি আমার শিয়ালদার বাড়ি থেকে আপনার এখানে এলাম, আমি একটা মোটর বাইক বুক করলাম, মোটর বাইক এলো আমায় ছেড়ে দিয়ে গেল। আমি কত অল্প পয়সায় এলাম, কত তাড়াতাড়ি এলাম সেটা একটা, যেমন তার সঙ্গে যে ছেলেটি আমায় পৌঁছে দিয়ে গেল সে কিন্তু একটা অফিস যাত্রী ছিল, যাওয়ার সময় সে আমাকে ড্রপ করলো। দ্যাট ইজ অ্যানাদার ইনকাম। ম্যাডাম যেটা বলছিলেন যে ফার্মাসিউটিক্যাল বিরাট গ্রোথ হয়েছে,
এবারে আপনি ভাবুন যে আপনি আজকের দিনে আপনাকে আর ওষুধের দোকানে যেতে হচ্ছে না, কারণ সবার যাওয়ার মতন অবস্থা নেই। এবার এমনটাও নয় যে ওষুধটা বাড়ি পৌঁছে দিয়ে গেলে আপনাকে এক্সট্রা সার্ভিস দিতে হচ্ছে, আপনাকে এই দিকগুলোও নজর দিতে হবে। আর এটা আমি কখনোই ভাবতে পারি না, বা আপনারাও নিশ্চয়ই এটা ভাববেন না, যে গত 75 বছরের জ্বালা, 78 বছরের জ্বালা 10 বছরে আপনার সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, সেটা তো সম্ভব নয়। কিন্তু আপনাকে দেখতে হবে যে আজকে ভারতবর্ষের মানুষ, আমাদের সামাজিক যে মানে আমাদের যে দৈনন্দিন যে জীবনের মান অর্থনৈতিক দিক থেকে, সেটা যথেষ্ট আগের থেকে উন্নত। আমাদের চাহিদা বেড়েছে, আমাদের চাহিদা বাড়ার ফলে আমরা সেই চাহিদার সঙ্গে সবসময় তাল মিলিয়ে উঠতে পারছি না। আমার মনে হয় যে গভর্নমেন্ট ইজ গ্রোয়িং স্টেডিলি অ্যান্ড ডুইং গুড, এটাই বলতে পারি। আসবো তৃণমূলের উত্তর শুনবো, কিভাবে দেখছেন বিজেপির ক্লেমকে? না না, আমি একেবারেই মনে করি না সার্ভিস সেক্টর সবসময় তৃতীয় বিশ্বের মানুষদেরকে বা তৃতীয় বিশ্বের দেশগুলোকে এটাই বোঝানো হয় সার্ভিস সেক্টর দিয়ে তাদের অর্থনীতিকে চাঙ্গা করা। মানে অ্যাকচুয়াল প্রোডাক্টটা বিক্রি হবে এবং প্রোডাক্টটার মুনাফাটা চলে যাবে ফার্স্ট ওয়ার্ল্ডে, আর আমরা শুধু ওর বাড়িতে পৌঁছাবো, জিনিসপত্র ঠিক করব, নাটে টাইট দেবো, সেটা হচ্ছে সার্ভিস সেক্টর। সেটার উপর দাঁড়িয়ে থাকবে আমাদের অর্থনীতি। তারপর সেই প্রোডাক্টটা যখন বিশ্বের বাজারে বাতিল হয়ে যাবে, তার যে সার্ভিস সেক্টরে যে পশ্চাৎভূমি তৈরি হয়েছিল, সেটা নিয়ে সম্পূর্ণ সেই দেশটা ডুবে মরবে। বিশ্বাস আমি করি না, এটা কোনো ঠিক না। আলোচনায় সঙ্গে থাকুন।